হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা ফিলোসফি অনার্স এবং অনেক ইউনিভার্সিটির পাশেও হয়তো আছে সাংখ্যের সৎকার্যবাদ, এইটা নিয়ে আমি আলোচনা করব। এইটা খুবই গুরুত্বপূর্ণ। সাংখ্য দর্শন পড়তে গেলে কতগুলো মতবাদ আছে, যেমন সাংখ্যের পরিণামবাদ, সাংখ্যের সৎকার্যবাদ, এইগুলো কিন্তু পড়তেই হয় সবাইকে। তা যেটা আমি সেইটা আলোচনা করব। আর প্রথমে আলোচনা করার আগে যেমন প্রতিদিন বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার এই চ্যানেলে তোমরা যদি দেখো, এমনকি লজিকেরও এত ভালোভাবে ভিডিও দেওয়া আছে, যারা বাইরে কারোর কাছে গিয়ে পড়ার সুযোগ পাবে না তারাও কিন্তু এই চ্যানেল দেখে তোমরা কিন্তু খুব ভালোভাবে লজিক শিখে নিতে পারো। শুধুমাত্র বাড়িতে তোমাদের নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে, এইটুকুই শুধু করতে হবে। তা যাই হোক, সেই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ যে নিজেরা তো দেখছো যারা, তোমাদের বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করতে এবং অবশ্যই একটু লাইক করো। তাহলে শুরু করি আজকের ভিডিও, সাংখ্যের সৎকার্যবাদ। এই যে ভারতীয় দর্শনে কার্যকারণ সম্পর্কে দুটো খুব গুরুত্বপূর্ণ মতবাদ আছে। একটা হচ্ছে সাংখ্যের সৎকার্যবাদ, আর একটা হচ্ছে ন্যায় বৈশেষিক দর্শন সম্প্রদায়ের অসৎ কার্যবাদ। তা আমরা জানি যে একজন যে মতবাদ দেয় দর্শনের নিয়মিতাই, আর একজন সেটার বিরোধিতা করে যুক্তি দেয়। তা আমরা প্রথমে আমি বলি যে সাংখ্য দর্শনে সৎকার্যবাদ বলতে কি বলা হয়েছে। তা সাংখ্য দর্শনের সৎ মানে কি, সৎ কথাটার মানে কি, যেটার অস্তিত্ব আছে, সৎ মানে অস্তিত্ব আছে। সাংখ্য দার্শনিকরা কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে কারণের মধ্যেই কার্যের অস্তিত্ব থাকে, মানে কার্য কারণের মধ্যেই সৎ থাকে, এবং যেটা কি হয় কারণের মধ্যেই থাকে সেটাই কার্যরূপে মানে ব্যক্ত হয়। অর্থাৎ যেটা অব্যক্ত ছিল, প্রকাশিত হয়নি, সেইটাই কিন্তু কার্যরূপে প্রকাশিত হয়। তার মানে কি বলা হচ্ছে যে কারণের মধ্যেই কার্যটা প্রচ্ছন্ন থাকে, যখন সময় হয় সেটাই কিন্তু আমাদের কার্যরূপে ব্যক্ত হয়। এইটাই হচ্ছে সাংখ্য দর্শনের সৎকার্যবাদের মূল বক্তব্য। এইবার তারা তাদের বক্তব্যকে প্রকাশ করার জন্য কতগুলো যুক্তি দিয়েছেন, এবং যথারীতি তো বললাম যে ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের বিরোধিতা করেছেন। ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের সেই বিরোধিতার উত্তর দিতে গিয়ে তারা নিজেদের মতটা আরো ভালোভাবে প্রতিষ্ঠা করেছে। এবার তাহলে যুক্তিগুলোর মধ্যে যদি আমি বলতে থাকি, প্রথম আমি বলতে পারি কি কোন যুক্তি, যে এই যে কার্য যদি কারণের মধ্যে প্রচ্ছন্ন না থাকে, মানে ন্যায় বৈশেষিকরা বলেন যে কারণটা নতুন ভাবে, আমরা কারণের মধ্যে কার্য থাকে না, কার্য একটা নতুন জিনিস, সেটা কারণের মধ্যে থাকে না। কিন্তু সাংখ্য দার্শনিকরা কি বলছেন, যে যদি কারণের মধ্যে কার্যটা না থাকে তাহলে একটা বিশেষ কারণ থেকে কেন একটা বিশেষ কার্য উৎপন্ন হবে। যেমন ধরো, যে তিল থেকে কিন্তু তেলই উৎপন্ন হয়, তিল থেকে কিন্তু অন্য কিছু হচ্ছে না, তার মানে ওই বিশেষ কারণটা থেকে ওই বিশেষ কার্যই উৎপন্ন হচ্ছে। তার মানে কি, ওর মধ্যে, তিলের মধ্যে ওই কার্যটা করার সেই শক্তিটা আছে বলে তার থেকে সেটাই তৈরি হচ্ছে। এটা আমরা প্রথম একটা যুক্তি বলতেই পারি। তাছাড়া আরো বলা হয় কি, যে ধরো যদি কারণের মধ্যে কার্যটা না থাকতো, তার মানে কি আমাদের তো সব জায়গায় কার্যের অভাবটা রয়েছে, যে কোনো কার্য সেটা যদি তো কারণ ছাড়া হতে পারে না, তা সেইটার কার্যের অভাবটা তো সব জায়গায় রয়েছে। তাহলে একটা বিশেষ কারণ থেকে বিশেষ কার্য যদি উৎপন্ন না হতো, তাহলে তো সব জায়গায় কার্যের অভাব আছে বলে কার্যটা সব জায়গাতেই হতে পারতো, মানে যে কোনো একটা কারণ থেকে সেই কার্যটা হতে পারতো। কিন্তু সেটা কিন্তু হয় না, যেহেতু কার্যের অভাব চারদিকেই আছে, তাহলে যে কোনো কারণ থেকে যে কোনো কার্য উৎপন্ন হতে পারতো, সেটা কিন্তু হয় না। তার মানে বোঝা যাচ্ছে যে কারণের মধ্যে কার্যটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে বলেই সেইটার থেকে সেইটাই উৎপন্ন হয়। 3 নম্বর বলা যেতে পারে
যে কারণের মধ্যে একটা কার্য উৎপাদনের শক্তি, যা মানে যেটা শক্তিটা থাকে তার জন্যই সেই কারণ থেকে কার্যটা উৎপন্ন হয়। কারণের মধ্যে একটা শক্তি প্রচ্ছন্নভাবে থাকে, সেটাই কিন্তু কার্যরূপে ব্যক্ত হয়। যার জন্য আমরা ধরো যখন ঘট উৎপন্ন হয় মৃত্তিকা থেকে বা মাটি থেকে তো ঘট তৈরি হয়, তা মৃত্তিকার মধ্যে ওই ঘট তৈরির শক্তিটা আছে বলেই মৃত্তিকা থেকে কিন্তু ঘটটা তৈরি হচ্ছে। কাজেই কার্য উৎপাদনের শক্তিটা কিন্তু কারণের মধ্যেই থাকে। ঠিক আছে, তাহলে এই রকমের আমরা অনেক যুক্তি দিতে পারি এবং আমরা এর বিরুদ্ধেও পরবর্তীকালে সাংখ্য দর্শনীদের মত নিয়েও আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। লাগলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ মি।